ড্রামার শুরুতে আমাদের হিরো লিকে দেখানো হয়। সে একটা গেমিং কোম্পানির প্রেসিডেন্ট, কিন্তু তার একটা অদ্ভুত রোগ ছিল। সে কাউকে ছুঁলেই তার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, যেটা তার ছোটবেলার একটা ট্রমা থেকেই শুরু হয়েছিল। আর এই ঘটনা তো সে প্রতিদিন রাতে স্বপ্নেও দেখত। আর এটা হলো আমাদের নায়িকা নোয়ান, যার স্বপ্ন ছিল একটা গেমিং কোম্পানিতে অ্যানিমেশন ডিজাইনার হওয়া। কিন্তু বেচারি ছোটবেলা থেকে ভীষণ আনলাকি। সে যে কাজেই হাত দিত না কেন সেটাই ভুল হয়ে যায়। আজ নোয়ানের একটা কোম্পানিতে ইন্টারভিউ ছিল। তার সিনিয়র, যে কিনা তারই রুমমেট, সে তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কত দূরে গেছো? নোয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি প্রায় পৌঁছেই গিয়েছি। কিন্তু তখনই সে তার সাইকেলটা নিয়ে পড়ে যায়, আর তার ফোনটা উড়ে গিয়ে পড়ে ম্যানহোলের ভিতরে। এর মধ্যে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় তার ওপরে রাস্তার নোংরা পানি এসে ছিটকে পড়ে, যেটা কিনা লিয়েরই গাড়ি ছিল। এদিকে প্রেসিডেন্ট আসছে শুনেই তো অফিসের সব কর্মচারীরা হাতে গ্লাভস পরে অফিস পরিষ্কার করতে শুরু করে দেয়, কারণ তাদের বসের নোংরা একদমই পছন্দ না। কোম্পানির এক ডাইরেক্টর সেদিন একটা গ্লাভস পরেছিল, এর জন্য লি তার স্যালারির অর্ধেকটা কেটে নেয়। অন্যদিকে নোয়ান কোনো রকমে কোম্পানিতে পৌঁছে যায়, তবে তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে একটুর জন্য সে গেটের বাহিরেই থেকে যায়। তখন সে ভিতরে থাকা কর্মচারীকে গেট খুলতে বললেও সে কর্মচারী জানায় সে 10 সেকেন্ড লেট করেছে। এবার নোয়ান বাইরে আসার পরও সিনিয়র উসিন তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, তুমি তো একটা পরী, তুমি মন খারাপ করো না। তখন নোয়ান বলে, হ্যাঁ আমি আনলাকি পরী। তারপর নোয়ান সেই গাড়িটা দেখতে পায় যেটা তার গায়ে পানি ছিটিয়ে দিয়েছিল। তারপর সে গাড়ির কাছে দৌড়ে যায় আর বলে, তোর মালিকের জন্যই আমার ইন্টারভিউটা আজ মিস হয়ে গেল। তখন গাড়ির লাইট হর্ন বেজে উঠলে নোয়ান বলে, দাঁড়াও, আমার কথা এখনও শেষ হয়নি। এই বলে সে যখন গাড়িটায় একটা লাথি মারতে যাবে, তখন তার জুতোটা উড়ে গিয়ে লিয়ের সামনে পড়ে। এবার নোয়ান তার সামনে যায় আর বলে, এই গাড়িটা তোমার, তাই না? তোমার জন্যই আজ আমার ইন্টারভিউটা মিস হয়ে গিয়েছে। তোমার তো আমার কাছে ক্ষমা চাইতেই হবে। লি তার অ্যাসিস্ট্যান্ট কিয়ানকে জিজ্ঞাসা করে, এটা আবার কে? তখন কিয়ান বলে, আজ যারা ইন্টারভিউ দিতে এসেছিল সে তাদের মধ্যেই একজন। এখানে তো উসিন নোয়ানকে থামানোর অনেক চেষ্টা করছিল, তবে নোয়ান তো থামছিলই না। তখন উসিন বলে ওঠে, আরে চুপ করো, এটাই তো আমাদের গেমিং কোম্পানির প্রেসিডেন্ট। নোয়ান বলে, তাতে কি হয়েছে? এই বলে তার হুঁশ ফিরে আসে আর বলে, কি বললে তুমি? তখনই লি বলে ওঠে, আমার জন্য যেহেতু তোমার ইন্টারভিউ মিস হয়েছে, তাই আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। পরের সিনে আমাদেরকে ইন্টারভিউয়ের দৃশ্য দেখানো হয়। নোয়ান ভাবে, এত দূর থেকে কি আমার কথাও শুনতে পাবে? তখন লি বলতে শুরু করে, তুমি সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমার কাজের কোনো এক্সপিরিয়েন্সও নেই, তুমি কিভাবে কোম্পানিতে কাজ করার কথা ভাবলে? নোয়ান বলে, আমার ছোটোবেলা থেকেই গেমিংয়ে অনেক বেশি ইন্টারেস্ট ছিল, আর আমি অনেকগুলো অ্যানিমেটেড পেন্টিংও তৈরি করেছি। লি একটা পেন্টিং দেখতে চায়, কিন্তু নোয়ান দেখে সেটা পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে লি চলে যাচ্ছিল। তখন নোয়ান তার কাছ থেকে আরও একটা সুযোগ চায় আর বলে, আমি আসলে আনলাকি, তাই আমার সাথে এমনটা হচ্ছে। লি রেগে বলে, তুমি যদি ওই ইন্টারভিউকে গুরুত্ব মনে করতে তাহলে তুমি সময় মতো আসতে আর তোমার পেন্টিংগুলোকেও সামলে রাখতে। আর কী বা করার আছে? ইন্টারভিউ খারাপ হওয়াতে নোয়ানের মনটাও খারাপ হয়ে যায়। তারপর সে একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে বসে লিকে অনেক গালি দিতে থাকে। এখানে থাকা একজন লোক নোয়ানকে একটা চশমা দিয়ে বলে, এটা তোমার ভাগ্য ভালো করবে। নোয়ান ভাবে, এটা তো একটা চশমা, এটা কিভাবে আমার ভাগ্য ভালো করবে? পরের দিন তার ভাই মিং তাকে ফোন করে বলে, আমাকে তাড়াতাড়ি স্টেশন থেকে নিয়ে যাও। তাকে আনতে যাওয়ার সময় রাস্তায় শেষেই চশমাটা পড়ে। তারপর সে দেখতে পায় চারপাশের লোকজনের শরীর থেকে স্পার্কল বের হচ্ছে। চশমার বক্সের ভিতরে একটা নোটও পায়, যেখানে লেখা ছিল, যার কাছে তুমি গোল্ডেন স্পার্কেল দেখতে পাবে সে তোমার ভাগ্য ভালো করে দিবে। নোয়ান তো একথা বিশ্বাসই করে না, কিন্তু তারপর সে দুজন পিঙ্ক কালারের স্পার্কেল বের হওয়া ছেলে মেয়েকে কাপল হয়ে যেতে দেখে, ফলে তার তো একথা বিশ্বাস হয়ে যায়। এরপর সে রাস্তায় লিকে দেখতে পায়। তার পিছু পিছু সে একটা হোটেলেও ঢুকে পড়ে, কিন্তু স্টাফ তাকে আটকে দিয়ে বলে, উপরে শুধু ভিআইপিদের জন্য। নোয়ান বলে, আমার বাবা উপরে আছে।
আর সে তাড়াতাড়ি উপরে চলে যায়। পিছন থেকে লিকে দেখে ভাবে, এ যদি আমার গুড লাক হয় তাহলে তো আমার কপাল খুলে যাবে। তখন ভুল করে তার হাত লেগে ওইখানে থাকা একটা টপ পড়ে যায় আর লি তাকে দেখে ফেলে। নোয়ান পালিয়ে ওয়াশরুমে চলে যায়। লি সেখানে গিয়ে তাকে বলে, তুমি কি এখানে তোমার গেমের অ্যানিমেটর হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছো? সে তাকে আরও ইনসাল্ট করে এখান থেকে চলে যেতে বলে। এবার নোয়ান তো তার ভাইকে ফোন দিয়ে বলে, তুমি একাই একাই চলে আসো, কারণ আমার এখন কাউকে শাস্তি দিতে হবে। তারপর সে চলে যায় লিয়ের কাছে আর তাকে অনেকগুলো কথা শুনিয়ে তার গালে একটা নোট লাগিয়ে দিয়ে চলে যায়। কিয়ান লিকে বলে, কোনো ব্যাপার না, সে তোমাকে স্পর্শ করেনি, শুধু তোমার গালে একটা নোট লাগিয়ে দিয়েছে। কিন্তু লি তাকেও তার থেকে দূরে থাকতে বলছিল। তারপর সে তার গালের নোটটা খুলে দেখে তাতে একটা কুকুরের মুখ আঁকা। তখন তো সে রাগে একদম চিৎকার করতে থাকে। পরের সিনে দেখা যায় দুই ভাই বোন যখন বাড়িতে ফিরছিল তখন মিং তার বোনকে বলে, তুমি প্লিজ কয়েকদিন আমাকে তোমার বাড়িতে থাকতে দাও, কারণ আমার জব চলে গিয়েছে। কিন্তু নোয়ান উসিনের সঙ্গে থাকতো, তাই সে রাজি হয় না। তখনই উসিন তাকে মেসেজ করে বলে অফিসের ওভারটাইমের জন্য সে 2 দিন বাসায় আসতে পারবে না। তখন নোয়ান তার ভাইকে বলে, ঠিক আছে, তুমি মাত্র 2 দিন এ বাসায় থাকতে পারবে। পরের দিন বাড়িওয়ালা আসলে নোয়ান ভয় পেয়ে যায় আর ভাবে সে আবার ভাড়া বাড়াতে আসলো না তো। তিনি কিছু না বলেই এখান থেকে চলে যান। তারপর সে তার ফোনটা ঠিক করাতে গেলে জানতে পারে শুধু তার ফোনের কাজটাই ভেঙে গিয়েছে। সেটা সে ফ্রিতেই ঠিক করিয়ে নেয়, কারণ দোকানে সেদিন অনুষ্ঠান ছিল। সে তো এসব দেখে খুব খুশি হয়ে যায় যে তার লাক আজ হঠাৎ এত ভালো হলো কিভাবে। এরপর তার মনে পড়ে লিয়ের গালে নোট লাগিয়ে দেওয়ার সময় সে তাকে একটু স্পর্শ করেছিল, এতেই মনে হয় তার ভাগ্য খুলে গিয়েছে। এটা বুঝতে পেরে সে তাড়াতাড়ি করে আবারও চশমাটা পরে ফেলে। এদিকে আমরা একটা নতুন ক্যারেক্টার ফ্যাংকে দেখতে পাই, যে এই গেমিং কোম্পানির নতুন রিসিপশনিস্ট। অন্যদিকে ডাইরেক্টর উসিনকে নতুন ক্লিনারের কথা জিজ্ঞাসা করলে উসিন বলে, আমার তো মনেই ছিল না। তারপর সে নোয়ানের কাছে গিয়ে তাকে বলে, প্লিজ তুমি একদিনের জন্য আমাদের বসের এক্সপেন্সিভ ক্লিনার হয়ে যাও। সে রাজি না হলে উসিন তার পা ধরে বসে থাকে। তারপর সে তাকে জোর করে অফিসে নিয়ে যায় আর ক্লিনারের ড্রেস পরিয়ে লিয়ের অফিসের দিকে নিয়ে আসতে থাকে। পরের সিনে দেখা যায় নোয়ান যখন সব পরিষ্কার করছিল তখন ক্লিনিং মেশিনে কিছু সমস্যার কারণে পুরো জায়গাটা আগের থেকেও বেশি নোংরা হয়ে যায়। সে যেমন তেমন করে পুরো অফিস আবারও পরিষ্কার করে। তারপর লিয়ের আসার আওয়াজ শুনতে পেয়ে সে তাড়াহুড়ো করে লুকিয়ে পড়ে। লি এসে তার ডেস্কে বসে পড়ে আর আমরা দেখি নোয়ান তার টেবিলের নিচে লুকিয়েছিল। তখনই আবার নোয়ান চারপাশে গোল্ডেন স্পার্কল দেখতে পায় আর তাকে টাচ করতে যাবে। তখনই লি টেবিল থেকে উঠে পড়ে, কারণ তার কোটে একটু ধুলো লেগেছিল। তখন নোয়ান তাকে পিছন থেকে ধরতে গেলে হোঁচট খেয়ে তার গায়ের ওপরই পড়ে যায়। লি কোনো রকমে তার থেকে দূরে গিয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি এখানে কি করছো? আর তুমি আমাদের অফিসের ক্লিনিং স্টাফের ড্রেস পরে আসো কেন? তুমি আসলে কে? তুমি আসল ক্লিনিং স্টাফদের সাথে কি করেছো? লি কিয়ানকেও ডেকে আনে আর বলে, এই মেয়েকে যেন আমার অফিস থেকে কেউ বের হতে না দেয়। তারপর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবার কিয়ান তাকে দ্রুত ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর বলে, এখন আর কিছুই করা সম্ভব নয়। কিয়ান ঘাবড়ে গিয়ে বলে, এভাবে বলবেন না, কিছু তো করুন। ডক্টর বলে, চলো এবার উঠে পড়ো। আর সেও উঠে পড়ে। ডক্টর বলে, ও এখন এতটাই নর্মাল আছে যে এর থেকে আর বেশি নর্মাল হওয়া সম্ভব না। তারপর আমরা জানতে পারি লিয়ের সাথে তার বাবার সম্পর্ক একদমই ভালো না। তার বাবা চায় সে নিজের গেমিং কোম্পানি ছেড়ে তার বাবার কোম্পানি সামলাক। তার ওপর লি আবার নিজের সৎমাকে নিজের ফ্যামিলিও মনে করতো না। এদিকে নোয়ান এখনও অফিসে বন্দি ছিল। উসিন তাকে ফোন করে বলে, বসের অফিসে একটা ইম্পর্ট্যান্ট রুল হলো সেখানে কোনো মেয়ে অ্যালাউড না। এটা শুনে নোয়ান চিন্তা করে সে জানালা দিয়ে পালিয়ে যাবে, কিন্তু সে তো ছিল 20 নম্বর ফ্লোরে আর এতক্ষণে রাতও হয়ে গিয়েছিল। সে ভীষণ বোর হচ্ছিল, তাই সে চেয়ারের ওপর বসে ড্রয়িং করতে শুরু করে। তখনই লি চলে আসে, তাই তাড়াহুড়োয় সে ভুল করে কলমটা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এবার উসিন নিজের ভুল স্বীকার করে বলে, আমি কালকেই রিজাইন করে দিব। তবে তখনই নোয়ান বলে ওঠে, না না, এতে উসিনের কোনো দোষ নেই। আমি তাকে বলেছিলাম আমাকে এখানে একটা জব দেওয়ার ব্যবস্থা করে দিতে। যদি কাউকে শাস্তি দিতেই হয় তাহলে আমাকে দিন। যাই হোক, এবার বাহিরে আসার পর
উসিন নোয়ানের কাছে এই ঝামেলার জন্য ক্ষমা চায় আর বলে, এখন কয়েকটা দিন আমি অফিসে ওভারটাইম করব, তুমি বাসার মধ্যে সাবধানে থেকো। অন্যদিকে কিয়ান লিকে বলে, ইন্টারভিউয়ের দিন আসলে আমাদের গাড়ির জন্যই নোয়ানের ওপর নোংরা পানি পড়েছিল আর তার পেন্টিংগুলো নষ্ট হয়ে গিয়েছিল। লি বলে, তাহলে তুমি আমাকে এই কথাটা আগে কেন জানাওনি? কিয়ান বলে, এত কিছু হয়ে গিয়েছে যে আমি এগুলো বলার সুযোগই পাইনি। এবার রাতের বেলা লি তার ডক্টরকে ফোন করে বলে, এই প্রথমবার কোনো মেয়ে আমাকে টাচ করার পরেও আমার অ্যালার্জি হয়নি। ডক্টর বলে, তোমার উচিত মেয়েটার কাছাকাছি থাকা, তাহলে হয়তো এভাবে তোমার রোগটা সেরে যাবে। পরের দিন লি নোয়ানের সঙ্গে দেখা করে বলে, তুমি আমার কলম চুরি করেছো। নোয়ান বলে, আমি কেন তোমার কলম চুরি করতে যাব? কিন্তু তখনই তার পকেট থেকে কলমটা পাওয়া যায়, যেটা অলরেডি ভেঙে গিয়েছিল। নোয়ান বলে, দেখো আমি এটা চুরি করিনি, সেদিন হয়তো তাড়াহুড়োর কারণে ভুল করে এটা আমি আমার পকেটে রেখে দিয়েছিলাম, আর এটা যেহেতু এখন ভেঙে গিয়েছে তাই তুমি বলো এটার দাম কত, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। লি বলে, এটা আমাকে আমার স্যার দিয়েছিল, তাছাড়া এটা নিপ গোল্ড দিয়ে তৈরি করা। এ কথা শুনে নোয়ান বলে, কি একটা অবস্থা, এখন কলমও নাকি আবার গোল্ড দিয়ে তৈরি হয়। লি বলে, এর ক্ষতিপূরণ দিতে চাইলে আমার অফিসে 100 দিনের জন্য তোমাকে কাজ করতে হবে। আর নোয়ানও এতে রাজি হয়ে যায়। পরের দিন নোয়ান লিয়ের অফিসে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আমার কি কাজ? লি বলে, তুমি হলে বসের মানে আমার স্পেশাল ক্লিনার। তারপর সে তাকে তার অফিস পরিষ্কারের জন্য অনেকগুলো নিয়ম বলে আর সেখান থেকে চলে যায়। কাজ করতে করতে নোয়ান লিকে গালি দিতে থাকে, কারণ তার কাছে এই সব কাজ অনেক বিরক্তকর লাগছিল। পরক্ষণেই আবার বলে ওঠে, আরে ভালোই হয়েছে, এখন থেকে আমি তার কাছাকাছি থাকতে পারবো। আর বলে, গোল্ডেন স্পার্কেল, আমি আসছি তোমার কাছে। এদিকে মিং চলে যাওয়ার জন্য তার ব্যাগ গোছাচ্ছিল, তখন উসিন বাড়িতে এসে পেঁয়াজ রসুনের স্প্রে করে, যেন বাড়ি থেকে ভূত চলে যায়। এতে তো মিংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অন্যদিকে ফ্যাং কিয়ানকে দেখে লুকিয়ে পড়ে, তবে কিয়ান জানতো এটা আসলে কে, তাই সে রেগে তাকে একটা কর্নারে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, তুমি বিদেশ থেকে কবে ফিরলে, আর তুমি এখানে কেন জব নিয়েছো? ফ্যাং বলে, আমি 1 সপ্তাহ আগে বিদেশ থেকে ফিরেছি, আর আমি এখানে জব নিয়েছি শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। যাই হোক, পরের সিনে আমরা দেখি নোয়ান রাতের বেলা বাড়ি ফেরার সময় মিংকে এই অবস্থায় দেখে বলে, তোমাকে এভাবে কে মারলো? কিন্তু মিংয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে মুখ দিয়ে সাউন্ডই করতে পারছিল না, তাই সে ইশারা করে বলে যে উসিন এগুলো করেছে। নোয়ান হাসে আর বলে, আমি তো জানতাম এই দুনিয়ায় সবচেয়ে আনলাকি আমি, কিন্তু এখন তো দেখছি তোমারও আনলাক শুরু হয়ে গিয়েছে। তারপর নোয়ানের মা তাকে ফোন করে একটা ডেটে যেতে বলে, কিন্তু নোয়ান মানা করে দেয়। তবে তার মা তাকে জোর করে একটা অ্যাড্রেস পাঠিয়ে দেয়। এদিকে লিয়ের কাছে তার বাবা এসে বলে, তুমি আমার কোম্পানির একটা প্রজেক্ট কমপ্লিট করো, এর থেকে যে প্রফিট আসবে সেটা সম্পূর্ণ তোমার। কিন্তু লি মানা করে দেয় আর বলে, আমার এই কাজে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি এটা করতে পারবো না। ছেলের মুখে এই কথা শুনে বাবা তো অনেক রেগে যান আর বলে, তুমি হ্যাঁ বলো আর না বলো, তোমাকে এই কাজ করতেই হবে। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার ছেলে। এই কথা বলে তিনি তো এখান থেকে চলে যান। এদিকে আমরা দেখতে পাই নোয়ানও যেই একই রেস্টুরেন্টে আসে সেখানে লিও ছিল। তারপর সে ডেটের কাছে যায়। সে ভুল রুমে ঢোকে যেখানে লি বসেছিল। নোয়ান তো এখানে অনেকটাই ভয় পেয়ে যায় আর বারবার করে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তবে লি তাকে আটকে দিয়ে বলে, তুমি আমার ফেক গার্লফ্রেন্ড হয়ে যাও, তাহলে আমি তোমার স্যালারি ডাবল করে দিব। নোয়ান তো অবাক হয়ে যায় আর বলে, আপনি যেরকম মেয়ে ভাবছেন সেরকম আমি নই। লি বলে, তাহলে ট্রিপল? এখন 3 ডাবল বেতনের কথা শুনে নোয়ান তো সাথে সাথেই রাজি হয়ে যায়। তারপর বাড়িতে ফিরে সে দেখে উসিন ফ্যাংকে তাদের বাসায় নিয়ে এসেছে। ফ্যাং বলে সে কলেজ লাইফ থেকে কিয়ানকে পছন্দ করে, তবে আজ যখন সে তাকে এই কথা বলেছে তখন সে তাকে একটা ম্যাথের প্রবলেম দিয়ে বলেছে, যদি তুমি এটা সলভ করে আনতে পারো তাহলে আমি তোমার ব্যাপারটা ভেবে দেখব। পরের দিন সকালে নোয়ানের মা তাকে ফোন দিয়ে বকা দিয়ে বলে, তোমার জন্য আমি যে ডেটটা ঠিক করেছিলাম তুমি সেখানে যাওনি কেন? নোয়ান বলে, মা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তখনই লি তাকে ফোন করে তার বাসায় যেতে বলে। নোয়ান এমন একটা ভাব করে যেন সে খুবই অসুস্থ। তখন লি বলে, তোমার কাছে 29 মিনিট সময় আছে,
তুমি যদি এর মধ্যে না আসো তাহলে তোমার বেতন কাটা যাবে। এটা শুনে নোয়ান সাথে সাথে দৌড় লাগায় লিয়ের বাড়িতে যাওয়ার জন্য। তারপর একে একে লিয়ের সব আন্টিরা আসতে থাকে তার গার্লফ্রেন্ডকে দেখার জন্য। এক আন্টির সাথে লাঞ্চ করার সময় লিয়ের মুখে খাবার লেগেছিল। নোয়ান জিভ বের করে তাকে সেটা পরিষ্কার করতে বলে, কিন্তু সে সেটা বুঝতে পারে না, তাই সে তাকে ভ্যাঙ্গাতে থাকে। এতে নোয়ান নিজেই সেটা পরিষ্কার করে দেয়, ফলে সে তো অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। রাতের বেলা নোয়ান বলে, তোমার আর কত আত্মীয় স্বজন আছে? আমাকে তো এবার বাড়িতে ফিরতে হবে। লি বলে, তুমি আজ রাতটা এখানেই থেকে যাও, যদি আমার আত্মীয় স্বজনরা রাতেও আসে। নোয়ান বলে, এটা করলে কি তুমি আমার স্যালারি আরও বাড়িয়ে দেবে? লি তখন তার অনেকটা কাছাকাছি গিয়ে বলে, তুমি যা চাও আমি তাই দিব। কিন্তু লিকে এতটা কাছে দেখে নোয়ান লজ্জা পায় আর এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে লিয়ের সৎমা তার বাবাকে বলছিল, হঠাৎ করে লিয়ের গার্লফ্রেন্ড কিভাবে হতে পারে। এতে তার বাবারও সন্দেহ হয়, তাই সে তাকে ফোন করে তাদের কোম্পানির একটা পার্টিতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে বলে। পরের দিন সকালে লি নোয়ানকে ধরে পার্লারে নিয়ে যায় তার মেকওভার করানোর জন্য। সে তাকে শপিং মলে নিয়ে গিয়ে একটা ড্রেসও পছন্দ করে দেয়। নোয়ান জিজ্ঞাসা করে, এত কিছু কিসের জন্য? লি বলে, আজ রাতে আমার বাবার কোম্পানিতে একটা পার্টি আছে, সেখানে তোমাকেও যেতে হবে। নোয়ান বলে, আমি সাধারণ মেয়ে, আমি এসব পার্টিতে কখনোই যাইনি, আমি সেখানে যেতে পারবো না। এই বলে সে এখান থেকে চলে যায়। এতে হতাশ হয়ে সে সিদ্ধান্ত নেয় সে একাই পার্টিতে যাবে। এদিকে ফ্যাং সেই পার্টিতে ছিল। সে নোয়ানকে ভিডিও কল করে বলে, লি পার্টিতে আসার সাথে সাথেই তার বাবা তার সাথে ঝামেলা শুরু করে দিয়েছে। তার বাবা বলে, তোমার সাহস কি করে হলো আমাকে মিথ্যা বলার? এসব দেখে নোয়ান তাড়াতাড়ি করে রেডি হয়ে পার্টিতে চলে আসে আর বলে, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। পরের সিনে দেখা যায় ফ্যাং কিয়ানকে বলে, দেখো, আমি তোমার দেওয়া ম্যাথ একদম সলভ করে ফেলেছি, আমি সত্যিই তোমাকে পছন্দ করি। এদিকে লি নোয়ানকে বাড়িতে ছাড়তে আসে। তারপর সে তার মাথায় হাত বুলিয়ে দেয়, যেটা দূর থেকে উসিনও দেখছিল। তখনই মিং সেখানে আসে। উসিন বলে, আমার জন্য একটু পানি নিয়ে আসো। মিং বলে, আমি কেন? উসিন বলে, তুমি কি আমার বাড়িতে থাকতে চাও না? মিং বলে, ঠিক আছে, আমি এখনই পানি নিয়ে আসছি। তারপর নোয়ান ঘরে বসে ভাবছিল, আজকে তো আমি ওর জীবন বাঁচিয়েছি, এখন হয়তো সে আমাকে তার কোম্পানির অ্যানিমেটর বানিয়ে দেবে। সে এ ব্যাপারে লিকে মেসেজ করলে সেও রাজি হয়ে যায়। এতে তো নোয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। লি যখন তার মার কথা নোয়ানকে বলছিল, তখন নোয়ান তাকে একটা ড্রিঙ্কস দিয়েছিল আর বলেছিল, এটা খেলে আমি আমার সব দুঃখ ভুলে যাই। বর্তমানে লি এই ড্রিঙ্কসটা খুব যত্ন করে ফ্রিজে রেখে দেয়। পরের দিন নোয়ান অফিসে গিয়ে তার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিল। লি বলে, কি ব্যাপার? নোয়ান বলে, তুমি তো প্রমিস করেছিলে যে আমাকে অ্যানিমেটর বানিয়ে দেবে, এটা কি তুমি ভুলে গিয়েছো? লি বলে, আমি আমার প্রমিস কখনোই ভুলি না। তারপর তো সে নোয়ানের জন্য ডেস্ক, কম্পিউটার সব কিছু তার অফিসে আনিয়ে নেয়। এতে নোয়ান অনেক রেগে যায় আর তাকে উল্টাপাল্টা বলতে থাকে। এসব শুনে লি হাসে। এদিকে মিং একটা স্টুডিও ভাড়া করার জন্য অলরেডি 1,20,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। তখনই একজন এসে দাবি করে যে এই স্টুডিওটা তার। এসবে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তখনই উসিন সেখানে আসে আর বলে, এখনই থেমে যাও, আমি সব কিছু ভিডিও করেছি, আমি এই ভিডিওটা পুলিশকে দেখাবো। তারপর সে তাকে আরও ভয় দেখিয়ে তার থেকে সব কথা বের করে এবং টাকাও ফেরত নিয়ে নেয়। মিং এবার উসিনকে ধন্যবাদ জানায়। পরের সিনে দেখা যায় লিয়ের বাবা আবারও অফিসে আসে, তার সঙ্গে রাগারাগি করে আর বলে, তুমি কি ভেবেছিলে আমি জানতে পারবো না সে তোমার ফেক গার্লফ্রেন্ড? এগুলো বাহিরে দাঁড়িয়ে নোয়ান শুনছিল। তারপর সে অনেকটা সাহস নিয়ে অফিসের ভিতরে গিয়ে লিকে কিস করে। এতে তো সে অনেকটা অবাক হয়ে যায় আর তার বাবা অকওয়ার্ড হয়ে সেখান থেকে চলে যায়। নোয়ান বলে, সরি মিস্টার লি, আসলে ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আর এত তাড়াতাড়ি হয়ে গেল আমি কিছু বলার সুযোগই পেলাম না। কিন্তু তখনই লি আবারও অজ্ঞান হয়ে যায়। কিয়ান তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে থাকে, তবে গাড়িতেই লিয়ের জ্ঞান ফিরে আসে আর সে তাকে বলে, তুমি আমাকে বাড়িতে দিয়ে এসো। এদিকে তো কোম্পানির বাহিরে নোয়ান তাদের জন্য ওয়েট করছিল। লিয়ের গাড়ি দেখে সে সেখানে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তখন সে বুঝতে পারে গাড়িতে শুধু কিয়ানই আছে। এবার কিয়ান বলে, তুমি লিয়ের ফার্স্ট কিস নিয়েছো, শুধু সরি বললে তো কিছু হবে না, তুমি জানো এর জন্য তার কী অবস্থা? তোমার তো উচিত বাড়ি গিয়ে তার যত্ন করা। তারপর তো সে তাকে তার বাড়ির পাসওয়ার্ডও দিয়ে দেয়। অন্যদিকে লিয়ের ঘুম ভাঙলে
তার সামনে নোয়ানকে দেখে সে তো অনেক অবাক হয়ে যায় আর লাফ দিয়ে উঠে গিয়ে বলে, তুমি আমার থেকে দূরে থেকো, আর সেটা যেন কমপক্ষে 2 হাত হয়। পরে নোয়ান লিয়ের জন্য খাবার রান্না করছিল আর লি তাকে দেখছিল। তার এসব কাণ্ড কারখানা দেখে নোয়ান তো এবার হেসে ফেলে। তারপর ফ্রিজ খুললে সে তার দেওয়া সেই স্পেশাল ড্রিঙ্কসটা দেখতে পায়। সে কিছু বলতেই যাবে তখনই লি ফ্রিজ বন্ধ করে দেয় আর বলে, এটা আমার ড্রিঙ্কস, এর সঙ্গে আমি যা ইচ্ছা তাই করব। তারপর ফাইনালি সে তাকে তার অ্যালার্জির কথাটা বলে দেয় আর বলে, এই কারণে আমি আমার অফিসে কোনো মেয়েকে অ্যালাউ করি না। নোয়ান বলে, তাহলে যে তুমি আমাকে স্পর্শ করো এতে তোমার অ্যালার্জি হয় না? লি বলে, আমার ডক্টর বলেছে তোমার মাঝে ওই বৈশিষ্ট্যগুলো কম আছে যেগুলোর কারণে আমার অ্যালার্জি হয় না। নোয়ান বলে, আমার মাঝে কি বৈশিষ্ট্য নেই? লি বলে, তোমার মাঝে মনে হয় মেয়েলি বৈশিষ্ট্যগুলোই কম আছে। এটা শুনে নোয়ান তো অনেক বেশি রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় উচিন মিংয়ের জন্য মোমো নিয়ে আসে। মিং বলে সে খাবে না। উচিন চলে গেলে সে ঠিকই চুরি করে সেটা খেতে থাকে। উচিন পেছন থেকে এসে বলে, কি টেস্টি তো, আচ্ছা তুমি এরকম বাচ্চাদের মতো চুরি করে খাচ্ছিলে কেন? মিং বলে, তুমি আমাকে একদমই বাচ্চা বলবে না, আমি বড় হয়ে গিয়েছি। উচিন বলে, আমি তোমার বড় বোনের থেকে বয়সে বড়। কথা বলতে বলতে তারা কাছাকাছি চলে আসে। এতে তারা দুজন অনেকটাই লজ্জায় পড়ে যায়।